দেখছেন রিপাবলিক বাংলা, বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আমার সঙ্গে আজ থাকছে কিশলয়। এবং আমরা এই মুহূর্তে যখন 2024-এর জানুয়ারি মাসে রয়েছি, আমাদের আশপাশটা সত্যি খুব শীতে ভরে গিয়েছে, খুব ঠান্ডা লাগছে আমাদের। কিন্তু এই শীত আর বাংলায় যে শীতলতা রয়েছে তার মধ্যে একটু হলেও একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই শীতলতা খুব অভাবের শীতলতা, ভীষণ ঠান্ডা, একটা দুঃখের শীতলতা। কেন? কারণ এই বাংলায় 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তখন তিনি শিল্পের নানা রকমের স্বপ্ন ফেরি করেছিলেন, ভবিষ্যতের স্বপ্ন ফেরি করেছিলেন। আর আজকে যখন 15টা বছর কেটে গিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের মা মাটি মানুষের সরকারের, তখন আমরা খুব ভালো মতোই বুঝে গিয়েছি আর কোনো স্বপ্ন নেই, স্বপ্ন দেখার মতো কোনো ভবিষ্যৎ আর বাংলার নেই এই মুহূর্তে, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই কারণেই এই মুহূর্তে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ, আমরা যে মাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই মাটি অত্যন্ত শীতল, আমরা খুব খারাপ আছি। আর তার মধ্যে যারা একটু ব্যবসা করে খাচ্ছিলেন তাদের জন্য এই মাটিটা আর ভালো নেই, কারণ তাদেরও কবে ব্যবসাপত্র গুটিয়ে পালাতে হবে তারা নিজেরাই এখনো পর্যন্ত জানেন না। এবং মাথায় রাখবেন, যদি কেউ ব্যবসাপত্র গুটিয়ে পালিয়ে যায়, শুধুমাত্র সেই মালিক পক্ষ পালিয়ে যায় তাই নয়, যারা তাদের অধীনে কাজ করেন তাদেরও কিন্তু সংসার চালানোর দায় হয়ে যায়। এই মাটিতে দাঁড়িয়ে যেখানে আর কোনো চাকরি বাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই, আমাদের হাত পুরো খালি। এই জায়গা থেকে কেন এই কথাগুলো বলছি? কারণ জলপাইগুড়িতে আমরা যে ছবিটা দেখছি, গত প্রায় 40 দিন ধরে সেখানে কিছু মানুষ একটা গাড়ির শোরুম মানে কোনো ছোটোখাটো শোরুম নয়, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় শোরুম এবং গ্যারাজ। সেখানে কিছু বহিরাগত, কিছু রফিক ইসলামরা তারা এসে রীতিমতো লাঠি সোটা নিয়ে এই এত বড় এলাকার একটা গ্যারাজ, একটা ওয়ার্কশপ এবং একটি শোরুম গাড়ির, সেখানে এসে গাড়িতে ভাঙচুর চালাচ্ছে নির্বিচারে। এটা সেই সিসিটিভি ফুটেজ। এবং যারা গাড়ির দোকানের মালিক সেই কর্তৃপক্ষ বলছে যে আমরা কি করব, গত 40 দিন ধরে তো আমরা বলে গিয়েছি যে পুলিশকে আমরা বলে গিয়েছি যে এই ধরনের ঘটনা ঘটছে, যদি কোনো জমি সংক্রান্ত বিবাদ থাকে, যেমনটা এই যারা দখলদার তারা যেটা বলছেন যে তাদের নাকি জমিতে এই শোরুমের লোকজন এসে দখল করছে, কিছু পরিমাণ জমি নাকি দখল করছে। যদি তাই হয়, কর্তৃপক্ষ বলছেন যে আসুন ভিডিও এসে দেখুন, যদি কিছু সমস্যা থাকে কাগজে কলমে সেগুলো নিয়ে কথা বলুন। এমনকি যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বলছেন যে তাদেরকে তো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, ফুটেজগুলো নিন, তাদেরকে গ্রেফতার করুন, দরকার হলে তাদেরকে জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা করুন। কিন্তু কোথায়? কিচ্ছু হচ্ছে না। মানুষগুলো তারা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই ব্যবসায়ীরা বলছেন আমরা কি করব? তাহলে কি বাংলা ছেড়ে চলে যাওয়াই আমাদের এই মুহূর্তে একমাত্র ভবিষ্যৎ? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় গুন্ডাদের পিতৃপক্ষের জমিদারি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পপতিদের ডেকে ডেকে নিয়ে আসেন, বিজিবিএস, এজিবিএস, ওজিবিএস করেন, সেখানে একটা গাড়ির শোরুম, একটা এমন গাড়ির শোরুম যে কোম্পানি ইতিমধ্যেই সিঙ্গুর ছেড়ে পালিয়ে গেছে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে, সেই গাড়ির শোরুম যেখানে আর্মি, দেশের সেনাবাহিনীর গাড়ির সার্ভিসিং হয়, সেই গাড়ির শোরুম ভেঙে তছনছ করছে দুষ্কৃতীরা, গুন্ডারা। এবং সেটা হতে দিচ্ছে পুলিশকে। 3 ঘন্টা পর পুলিশ আসে, পুলিশকে ডাকার পর, কারণ কর্মীদের ভিতরে বন্ধ করে রাখা ছিল। এই মুহূর্তে ছবি দেখুন, কোনো প্রমাণ রাখতে চায় না দুষ্কৃতী গুন্ডারা। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের গুন্ডা বাহিনী, মালিক পক্ষ তাই বলছে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিচ্ছে যাতে কোনো ফুটেজ না পাওয়া যায়। এই গুন্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় চলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা থেকে শিল্পপতিরা শিল্প গুটিয়ে, দোকান গুটিয়ে, শোরুম গুটিয়ে পালাবে, এটাই ভবিতব্য। গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, গাড়ির শোরুমে যদি গাড়ি ভেঙে দেওয়া হয়, গাড়ির সার্ভিস সেন্টারে যদি গাড়ি ভেঙে দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির মালিক, সেই গাড়ির শোরুমের মালিক কেন গাড়ি ছেড়ে, সেই রাজ্য ছেড়ে বা জেলা ছেড়ে চলে যাবে না? আর সেখানে কাজ করে প্রায় 300 কর্মী, সেই 300 কর্মীর পরিবারের কি হবে যদি সেই কোম্পানি বন্ধ হয়ে যায়? 300 কর্মীর পরিবারকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন এই গুন্ডাদের গ্রেফতার করা হবে না? কেন পুলিশ 3 ঘন্টা পরে আসবে? কেন পুলিশ দেখবে না যাতে এরকম ঘটনা না হয়? কেন তৃণমূলের যোগ পাওয়া যাবে বারবার? প্রশ্ন করছে বাংলার মানুষ।
কিশোলা, তুমি যেটা বলছিলে যে আর্মির বিভিন্ন গাড়ি এই ওয়্যারহাউসে এবং এই গ্যারেজে নিয়ে আসা হয় সার্ভিসিং এর জন্য, এবং সেই জায়গা থেকে যিনি বিশাল আগরওয়াল, যিনি এই দোকানটির বা এই শোরুমটির মালিক, তিনি একটা অত্যন্ত উদ্বেগজনক কথা বলছেন যে শুধুমাত্র আর্মির গাড়ি নিয়ে আসা হয় তাই নয়, যে গাড়িতে, যে আর্মার ভেহিকলে করে রাফাল নিয়ে যাওয়া হয় সেই গাড়িগুলো পর্যন্ত তাদের গ্যারাজে থাকে, সার্ভিসিংয়ের জন্য আনা হয়। এবং সেখানে যখন এই গুন্ডারা ঢুকে পড়ছে, তাহলে সেই সমস্ত গাড়িগুলোর যদি কোনো রকম ক্ষতি হয়, যদি কোনো এক্সপ্লোসিভে কোনো রকমভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? তার কি কোনো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ দিতে পারবে, যারা কোনো রকম ব্যবস্থা নেয়নি? এই নিয়ে প্রশ্ন করছেন নিজে বিশাল আগরওয়াল, এই শোরুমের যিনি মালিক। এখন ওরা 10 ডেসিমেল জমিন নিয়ে পুরো 2 বিঘা 1.5 বিঘা 15 বিঘা জমিন ক্যাপচার করে নিচ্ছে, কেউ বলার লোক নাই। পুলিশের কাছে যাচ্ছি, এটা সিভিল কেস। আমাদের কালকে গাড়ি পুরো ভাঙচুর করে দিয়েছে। 12 বিঘা জমিন আছে আমার, 100 কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট আছে গাড়ি সব নিয়ে। কালকে 100 জনকে ভিতরে রাখে ওরা, বাইরে থেকে এরা আমার গাড়ি টাড়ি সব ভাঙে এখানে সব তালা মারে দিয়েছে। পুলিশ আসে 2 ঘন্টা 3 ঘন্টা পরে। পলিটিক্যাল না থাকলে তো আর হয় না। একটা তো হাসিবুল বলে ছেলে আছে, আর তার লিঙ্ক আছে টিএমসির কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে। পর্যন্ত ব্যবসায়ীকে প্রোটেকশন দেওয়া যাবে না, ব্যবসায়ী হবে না। দ্বারস্থ হবেন কি দিদি কিছু সুযোগ নিলে খুব ভালো, নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে, আর তো কিছু করার নাই। দিদি তো নিজেই বলছে শিল্পপতিদের আসুন, কোথা থেকে আসবে? তো লাস্ট 1-1.5 মাস থেকে আমরা মাল্টিপল 10 এফআইআর করে দিয়েছি, সব জায়গায় চলে গেছি, পুলিশ তো কিছু শুনতেই চায় না। আমি ডিএমএ কাছেও গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পপতিদের ডাকেন তো, বলেন তো এখানে আসুন। এসেছিলেন তো এই শিল্পপতি, 12 বিঘে জমির ওপর এত কোটি টাকা দিয়ে ইনভেস্ট করে নিজের সেটআপ বানিয়েছিলেন তো। তারপর কি হলো? 100 কোটি লগ্নি করার পর কয়েকশো কর্মী যে কারখানায় কাজ করে, সেখানে লাঠি নিয়ে, পাথর নিয়ে হামলা চালালো দুষ্কৃতীরা। তৃণমূলের দুষ্কৃতী বলে অভিযোগ উঠে আসছে। যেখানে আর্মির ভেহিকেল, বিশাখা যেমন জানাচ্ছিল যে আর্মির ভেহিকেল থাকে এখানে, আর্মির ভেহিকেল সার্ভিসিং করা হয়, সেখানে যদি আর্মির ভেহিকেলে কোনো ক্ষতি হয়, আর্মির গাড়িতে কোনো ক্ষতি হয়, সেনাবাহিনীর গাড়িতে কোনো ক্ষতি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোন দায় নেবে? যে পুলিশ হিন্দুদের পেটায়, রক্তাক্ত করে, নাক দিয়ে রক্ত বার করে দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দুদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়, তারা কোথায় লুকিয়ে আছে? কোথায় লুকিয়ে আছেন আপনারা? কি বলছেন? আরো একটা বক্তব্য শোনাবো। সেনাবাহিনীর কাজে বাধা দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর গাড়িকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। কি বলছেন শোরুমের মালিক, শুনুন। আমরা পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র টাটা অ্যাডভান্স লজিস্টিকে কাজ করি, তার মধ্যে আমরা পুরো মিলিটারি গ্রেড ইকুইপমেন্ট ঠিক করি। মিলিটারি কোন গাড়িগুলো এখানে? রাফেলে যেখানে গাড়ি হয় সেটাও আমরা এখানে ঠিক করি। সেটাও রাতে দিনে এরা ক্যামেরা ভেঙে দিচ্ছে। ডিসিবি কে আমি ফুটেজ দিয়েছি, আমাকে মোবাইলে ব্লক করে দিয়েছে, উনি বিরক্ত হয়। আমরা যাবে কোথায়? যে গাড়িগুলোতে মিসাইল টিসাইল গাড়ি, ইয়েস, হ্যাঁ ওই গাড়ি আমরা এখানে ঠিক করি। রাফেল যেখানে লাগাই, আর মিসাইল অন্যরকম বিভিন্ন রকম ভালচার বগেরা আছে, ওইসব গাড়ি আমরা এখানে ঠিক করি। রাতে ক্যামেরা ভেঙে দিয়েছে, দিনে ক্যামেরা ভেঙেছে, সমস্ত ফুটেজ দিয়েছি, তাও কেউ শুনে না। একদিকে শিল্প নিয়ে প্রশ্ন, আরেকদিকে প্রশ্ন উত্তর পূর্ব ভারতে সেনাবাহিনীর গাড়ি যেখানে সার্ভিসিং করা হয়, সেখানে গুন্ডারা ওপেনলি তাণ্ডব চালাবে। সেই তাণ্ডব বসে বসে পুলিশ দেখবে, আর 3 ঘন্টা পর এসে খেলতে আসবে, খেলা করতে আসবে পুলিশ। এ রাজ্যের পুলিশ শুধু হিন্দুদের পেটাতে পারে, বাকি সময় নয় তারা পেট্রোল পাম্পে আর টেবিলের তলায় লুকিয়ে থাকে, নয়তো তারা 3 ঘন্টা পরে এসে খেলা করে। এ রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেমন ব্যর্থ, তেমনই শিল্পের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ বলছেন বাংলার মানুষ। এই ব্যর্থতার দায় কোথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর তো কিছুই নেই, যতটুকু আছে সেইটুকু টিম করে জ্বলছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন না। কি করে হবে এরপর? তাহলে আপনি যখন ভোট চাইতে যাবেন, কিসের বেসিসে ভোটটা চাইবেন বলুন তো? এবং যারা এই গুন্ডাগিরি করছে, যারা গুন্ডামি করছে, তারা একেবারে ক্যামেরার সামনে এসে বলছে, হ্যাঁ আমি করেছি, আমি আটকে রেখেছি, আমি এই সার্ভিস সেন্টারে তালা দিয়ে দিয়েছি, বেশ করেছি, এই কথা বলছে। তাদেরকে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, কেউ তাদেরকে এখনো পর্যন্ত তাদের টিকিটারও নাগাল পেল না, তাদেরকে ধরলো না, পুলিশ কোনো রকম ব্যবস্থা নিল না, কোনো পদক্ষেপ করলো না। এবং
যারা এই মুহূর্তে আতান্তরে পড়ে রয়েছেন সেই মালিক পক্ষ এখন বলছে যে আমরা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি কথা বলে এরপরেও আমরা চেষ্টা করব, যদি সেটাও না হয় আমাদেরকে কমিশনারেটে ডাকা হয়েছে, আমাদেরকে সরকারের সঙ্গে কথা বলার জন্য বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি না হয় আমাদের তো কিছু করার নেই, সম্মানহানি হচ্ছে, সমস্ত কিছু চলে যাচ্ছে, তাহলে এবার বাংলা ছেড়েই চলে যাব, যদি রুটি খেতে হয় অন্য কোনো রাজ্যে গিয়ে রুটি খাবো, সেইটুকুই তো আমাদের একমাত্র চাহিদা। কিন্তু যারা বলছে যে যা করেছি বেশ করেছি, সেই রফিকুল ইসলামরা কি বলছে, এই দখলদারি যারা যারা এসে ভাঙচুর চালালো তারা কি বলছে শুনুন। আমি আসার পরে উনি বাউন্ডারি করছে, তখন আপনি কোথায় ছিলেন? এখন আমি আসলে আমার 14 বছর রানিং চলতেছে, 14 বছর পরে উনি আমাকে ডিস্টার্ব কেন করতেছে? ওনার জমি না, ওনার জমি না এখানে, আমি যেটা জানি। কোম্পানির গেটে গিয়ে তালা মেরেছে। হ্যাঁ, তালা মারছি, 3 ঘন্টা আটকে ছিল। হ্যাঁ 3 ঘন্টা আটকে ছিলাম, দাগ একটাই, 50 দাগে কেস হচ্ছে, তাহলে আমার এটা বন্ধ থাকলে ওর গেটটা বন্ধ থাকবে, ওটার জন্য আমি তালা মারছি। ইনজেকশন করা ছিল, তাহলে এটা দেখো আমি আসতে পারবো না, তাহলে ওটা তো ও যেতে পারবে না, আমি ওটার জন্য তালা মারছিলাম। স্থানীয় বিজেপি নেতৃত্ব স্পেসিফিক অভিযোগ করছে তৃণমূলের মদতে গুন্ডারা শিল্প এবং তার সঙ্গে সঙ্গে আর্মি, দেশের সিকিউরিটি, দেশের নিরাপত্তা সেটা বিঘ্নিত করছে তৃণমূলের গুন্ডারা। কি বলছে বিজেপি শুনুন। দেখুন, এই রাজ্যে কাটমানির উপরে একটা সরকার বেঁচে আছে। যদি প্রশাসনিক বা আইনত যদি কোনো সমস্যা থাকে প্রশাসন গিয়ে দেখবে, কিন্তু আজকে তৃণমূলের নেতারা গিয়ে আক্রমণ করছে সেই ব্যবসায়ীর উপরে। তো আমাদের রাজ্যের থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে, তৃণমূলের নেতাদের অত্যাচারে যদি এটাও পালিয়ে যায়, ওরা 200-250 লোকে কাজ করে, আর এটা তৃণমূলের কালচার কৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এসেছিলেন তবে থেকেই সরকারে আসার পর থেকে বাংলায় শুধু স্বপ্নের চাষ করে গিয়েছিলেন, শিল্পের স্বপ্ন চাষ করেছিলেন তিনি। এবং আমরা দেখেছিলাম সিঙ্গুরে যেখানে টাটারা চলে যেতে বাধ্য হয়েছিল, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের কথা বলেছিলেন। তিনি প্রথমে বলছেন মাছের ভেড়ি হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর সেখানে গিয়ে কিচ্ছু হয়নি। আমিও জানি, আপনিও জানেন, সেখানে এই মুহূর্তে ছাগল চড়ছে এবং সেখানে ছাগল গরু চড়ে খুব ভালো মতো, তাদের একটা চারণভূমি হয়ে গিয়েছে, সেখানে সেই ছবিগুলো আমরা দেখতে পাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সত্যি একেবারেই আশা ছেড়ে দেওয়ার মানুষই নন। তিনি একটা জায়গায় সিঙ্গুর সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছে, টাটা যাওয়ার সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মাথায় বন্দুকটা রেখে ট্রিগারটা টিপে দিলেন বলে যেতে হলো, সে না হয় গেছে গেছে ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সিলিকন ভ্যালি তৈরি করেছিলেন, সেখানে শিল্প হয়েছে। আমরা জানি না কবে হবে, আদৌ হবে কিনা, বা হওয়ার মতো সত্যি অন্তত বাস্তবের মাটিতে সম্ভাবনা আমরা কেউই দেখতে পাই না। সেখানেও একটা সুন্দর ছবি আছে, সেখানে এই সিলিকন ভ্যালি যেটা নিউ টাউনে গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও খুব সুখে শান্তিতে ছাগল চড়ছে। এটাই আমাদের শিল্প। তথ্য দিই, ইনফরমেশন আপনাদের তথ্য দিয়ে বলবো এ রাজ্য থেকে কত শিল্প চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের মিথ্যা প্রতিশ্রুতি দেন, তা প্রমাণিত হবে। তথ্য দেব, 2015 থেকে 2016 পর্যন্ত বাংলা ছেড়েছে 869টি সংস্থা। 2016 থেকে 2017 বাংলা থেকে ছেড়ে গিয়েছে 918টি সংস্থা। 2017 থেকে 2018 বাংলা ছেড়েছে 1027টি সংস্থা। 2011 থেকে 2025 পর্যন্ত 6688টি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে। টাটা বাই বাই, গুড বাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুড বাই বলে চলে গিয়েছে এতগুলি সংস্থা। তার উপর যেগুলো রয়েছে সেগুলোয় গুন্ডামি করছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তাহলে সংস্থাগুলো থাকবে কেন বাংলায়? বাংলার মানুষের কর্মসংস্থান হবে কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল শিল্প বিরোধী। কিশালায় বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরছিল যে কতগুলো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বাংলাকে টাটা বাই বাই করে চলে গিয়েছে। এবং এই গোটা বিষয়টা আমরা যারা বাংলায় থাকি তাদের কাছে অত্যন্ত পরিষ্কার, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের জানা প্রয়োজন রয়েছে। সেই কারণে সংসদে কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতিও বটে, তিনি একটা পরিসংখ্যান তুলে ধরেছিলেন যে 14 বছরে 6500-এরও বেশি শিল্প পাত্তারি গুটিয়ে বাংলা থেকে চলে গিয়েছে। রইল তাঁর সেই বক্তব্য আপনাদের সামনে। যারা বলছেন এগিয়ে বাংলা, দেখা যাচ্ছে যে 6688টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে।
তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যায় এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে সেখানে এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না। মুখে বড় বড় কথা বলেন, বিজিবিএস, এসজিবিএস, এবিজিএস কি করেন আপনি জানি না। আপনি বড় বড় স্টেজ বানিয়ে সম্মেলন করে শিল্পপতিদের ডাকেন, তারপর তাদের পেটান গুন্ডা দিয়ে, অর্থাৎ আপনি না পেটালেও আপনার দলের নেতৃত্বে এমনটা হয়েছে বলেই তো অভিযোগ উঠছে। কি বলেছিলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বাংলায় কাজের অভাব নেই, বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে। বেঙ্গল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট প্লেস টু ইনভেস্ট and it is the future destination of the world now for economy. অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরো হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে। ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। এত বছর ধরে এই ইন্ডাস্ট্রি হবে, ওই শিল্প হবে, এখানে ওই হবে, ওখানে সেই রাস্তা হবে, এত কথা বলে গিয়েছেন, কিন্তু শিল্পটা কোথায়? আমরা জানতে চাই শিল্পটা কোথায়, কোন জমিতে শিল্প তৈরি হয়েছে, কোন জমিতে আপনি সফল হয়েছেন শিল্প তৈরি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় না কোনো কিছুতে সফল হয়েছেন শিল্প তৈরি করার ক্ষেত্রে, না যারা ব্যবসাদার রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে তিনি সফল হয়েছেন। কোন জায়গা থেকে আপনি বলতে পারেন বাংলায় আপনি সাফল্য এনেছেন, উন্নয়ন এনেছেন, উন্নয়নের জোয়ার এনেছেন? কথাগুলো বলার সময় একটু ভাবুন দিদি। আমরা এই নিয়ে কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, রাজ্যের বিরোধী দলনেতা। এই যে জলপাইগুড়িতে গাড়ির শোরুমে এভাবে ভাঙচুর করা হলো, যেখানে মিলিটারি গাড়ি আনা হয় সার্ভিসিংয়ের জন্য, যে হাসিমারায় যে রাফালগুলো থাকে সেগুলোকে পর্যন্ত যে গাড়ি নিয়ে যায়, সেই আর্মার্ড ভেহিকলগুলোকে আনা হয় সার্ভিসিংয়ের জন্য, সেই গাড়িগুলোর যদি কিছু হয়ে যায় তার নিরাপত্তা কে দেবে? তার কোনো উত্তর দিতে পারছে না কেউই। শুভেন্দু অধিকারী সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, শুনুন। সেদিন মুখ্যমন্ত্রী বলেছে 6 মাসের মধ্যে শিল্প কি করে করতে হয় আমি করে দেখাবো। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছেন বাড়ি ফিরিয়ে আনবো, হাতে কাজ দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। বিশাখা, আমরা একদম স্পেসিফিক্যালি যে টপিক নিয়ে আজকে কথা বললাম তা মানুষের স্বার্থে বললাম, কারণ যদি শিল্প না থাকে, যদি চাকরি না থাকে, যদি টাকা না থাকে, মানুষ চলবে কি করে? চাকরি না থাকলে, ব্যবসা না থাকলে পেট চলবে কি করে? একদমই তাই, তুমি যে কথাগুলো বলছো, এবং তার মধ্যে থেকে দেখো এই যে জলপাইগুড়ির ঘটনাটা, সেখানে একটা মাত্র শোরুমের বিষয় নয়, দুজন মালিকের বিষয় নয়, সেখানে 300 পরিবার, 300 শ্রমিক কাজ করেন, এবং তাদের কি হবে? এই যে এত মানুষ কাজ ছাড়া, এখান থেকে চলে যাওয়ার উদ্বেগ সব শিল্পের, এই যে এই এতগুলো মানুষের যদি চাকরি চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে কোনো উত্তর দিতে পারবেন? নিরাপত্তা কেন দিতে পারছেন না? এই প্রশ্নটা নিয়ে একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি, ফিরে আসছি এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।